লালবানু বারান্দায় মনমরা হয়ে বসে আছে। সেই সময়ে নিজাম সেখানে আসে, তার পাশে বসে। লালবানু নিজামের উপস্থিতি বুঝতে পেরে তার দিকে তাকায়। নিজামও তার চোখে চোখ রাখে। লালবানু হাসার চেষ্টা করে। নিজাম এটা দেখে বলে, হাসি দিয়া দুঃখ আড়াল করতে চান? লালবানু জবাব দেয় না, তার মুখটা মলিন হয়ে যায়। নিজাম শান্ত গলায় বলে, খাবারের বউ হইলেন, এরকম দুইটা থাপ্পড় সহ্য করতে হইব তো? লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায়। নিজাম তবে তার এবং মাজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখেছে, সেটা বুঝতে পেরে লালবানু লজ্জা পায়। নিজাম সেটা দেখে বলে, আমি আপনার বন্ধুর মতো ভাবি, আপনি লজ্জা পাইলে আমি খুব কষ্ট পাব। বন্ধু বন্ধুর সামনে সংকোচ করছে, বিষয়টা ভাবলেই কেমন জানি লাগে। লালবানু জবাব দেয় না, সে সহজ হওয়ার চেষ্টা করে। নিজাম পুনরায় বলে, বড় ভাবির বউ হওয়ার লাইগা, বড় বাড়ির বউ হওয়ার লাইগা নিজের চাইয়া এত বড় একজনরে বিয়া করছেন, এখন কষ্ট পাইলে হইব? লালবানু কথাটি শুনে রাগ করে না, তবে অবাক হয়, কারণ নিজামের কথার মাঝে চাপা রাগ দেখা যাচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে লালবানু এই বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিজাম রাগ, কিন্তু কেন? লালবানু বুঝতে পারে না। নিজাম পুনরায় বলে, আমারে মাফ কইরা দেবেন ভাবি, নিজের অধিকার ভুইলা গিয়া প্রশ্ন করার জন্য মাফ কইরা দিয়েন। এটা বলে নিজাম উঠে দাঁড়ায়। লালবানু তার ডান হাত ধরে নেয়। নিজাম লালবানুর দিকে তাকায়। নিজাম তাকাতে লালবানু হাত ছেড়ে দেয়। তারপর বলে, আপনি রাগ করছেন কেন? নিজাম জবাব দেয় না, সে নিজের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। লালবানু তাকে পুনরায় একই প্রশ্ন করে, যার উত্তরে নিজাম বাধ্য হয়ে বলে, ভাবি, আমি যারে ভালোবাসি সেও মেলা ধরে একজনরে বিয়ে করছে, তার চেয়ে বড়। আপনি রেয়াজ যখন ভাইয়া মারছিল, তখন আমি ভুল করে ঘরের সামনে এসে পড়ছিলাম। সেই সময় আপনার কান্নারত মুখটা দেখে আমার তার কথা মনে পড়ছিল। লালবানু হতভম্ব হয়ে নিজামের দিকে তাকিয়ে থাকে। নিজাম মাথা নত করে দাঁড়িয়ে আছে। লালবানু নিজেকে সামলে বলে, বসেন। নিজাম বসে। লালবানু পুনরায় বলে, যদি জানতে পারেন সেই মাইয়া সত্যি দুঃখে আছে, তাহলে কি করবেন? সে চাইলে তারে নিজের করে নিতাম। লালবানু কথাটি শুনে হাসে, মজার ছড়ে বলে, পরনারীর দিকে নজর দেন? নিজাম জবাব দেয় না, সে হাসি মুখে তার দিকে তাকিয়ে থাকা লালবানুকে দেখে। লালবানু পুনরায় বলে, এটা পাপ। পাপ কাজ করবার সময় আমরা নিজেকে নিয়ন্ত্রণে থাকি না বোধহয় ভাবি, তাই পাপ জেনেও সেই পাপের সাগরে পা দিই। লালবানু নিজামকে বুঝিয়ে বলে, সংসার জীবনে খুঁটিনাটি সমস্যা থাকে, এসব সামান্য ব্যাপার। এই সামান্য ঘটনায় বলা যায় না যে মানুষটা খারাপ আছে। লালবানু অর্থাৎ লালবানু খারাপ নেই, তাই লালবানুর স্থানে নিজামের সেই ভালোবাসার মানুষটি থাকলেও সে ভালো আছে, খারাপ নয়। নিজাম সবটা শোনে, একজন মনোযোগী শ্রোতার মতো শোনে। এক পর্যায়ে নিজাম বলে, আপনি যখন বলছেন তখন হয়তো সে ভালোই আছে। লালবানু মাথা নাড়ায়, তারপর জানতে চায়, আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটা দেখতে কেমন? পরি। লালবানু নিজামের মুখের দিকে কৌতূহলী হয়ে তাকায়। নিজাম মান হাসে, তারপর বলে, আমার আখিখানা যতবার তারে দেখছে ততবার বলছে এ নারী নয়, এ পরি। নিজাম চোখ বন্ধ করে নেয়। তার চোখে সেই নারীর মুখশ্রী ফুটে ওঠে। নিজাম বলে, লাল, নীল, হলুদ, সবুজ ভিন্ন রঙের ছাপার শাড়ি রোজ গায়ে জড়াইয়া ঘুমটা দিয়ে যখন সে হাইটা যায়, সে সময় আমার চোখে সে পরি, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, যারে ভালোবেসে আমি কলঙ্কিত পুরুষ। লালবানু নিজামের ভালোবাসার বর্ণনা শুনে মুচকি হাসে, তারপর বলে, যার বউরে নিয়ে এত স্বপ্ন দেখছেন সে জানতে পারলে আপনার আস্ত রাখবে? হয়তো জ্যান্ত গর্তে ভরব। লালবানু কথাটা শুনে শব্দ করে হেসে দেয়। তার সঙ্গ দেয় নিজাম, সেও শব্দ করে হাসে। সুলতান নীলুফার জন্য একটি শাড়ি নিয়ে আসে। সেটা নীলুফার গায়ে জড়িয়ে ধরে বলে, শাড়িটা পরলে তোমার যা লাগবে না নীলু? কল্পনায় নীলুফাকে যেমন লাগবে সেটা ভেবে নেয় সুলতান। তারপর বলে, আমার রানী, যার চোখে তাকাই আমি শেষ হয়ে যাব। নীলুফা মান হাসে। পরক্ষণে একটি কথা মনে পড়তে বলে, এই শাড়িটা কিভাবে কিনলে? কিভাবে আবার?
হাটে গেলাম, টাকা দিলাম, শাড়ি নিলাম। নীলুফা সুলতানের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায়। সুলতান কিছুটা ভয় পায়। নীলুফা জিজ্ঞেস করে, টাকা কোথায় পেলে? পাইছি, সুলতানের ছোট জবাব। নীলুফা হাসি হাসি মুখ নিয়ে বলে, কোথায় পাইছো? সুলতান মাথা চুলকায়। নীলুফা তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। সুলতান বোকা বোকা হেসে বলে, আব্বার পকেট থেকে চুরি করছি। নীলুফার চোখ মুখে রাগ ফুটে ওঠে, যেটা দেখে সুলতান তৎক্ষণাৎ কানে ধরে, বলে, মাফ কইরা দাও, আর করব না। নীলুফা জবাব না দিয়ে শাড়িটা সুলতানের হাতে দেয়। সুলতান অবাক হয়। নীলুফা বলে, যেদিন নিজে উপার্জন করে শাড়ি দিতে পারবা সেদিন নিয়ে আসবা, ঠিক আছে? তার মানে এটা নিবা না? তো এটা কি করব? নিজের কাছে রেখে দাও। যেদিন এটার দাম তোমার আব্বাকে দিতে পারবা সেদিন আমার কাছে শাড়িটা নিয়ে আসবা। আমি পরে তোমাকে দেখাবো আমাকে কেমন লাগছে। সুলতান নীলুফাকে শাড়িটা দিতে জোর করতে যায়, তবে নীলুফা শোনে না। তার এক কথা, সে নেবে না। তাই বাধ্য হয়ে সুলতানকে শাড়ি নিয়ে চলে যেতে হয়। নীলুফা বাড়ি ফিরছিল। মাঝপথে তার মাজেদ খায়ের সাথে দেখা হয়। মাজেদ খা নীলুফার পা থেকে মাথা অবধি দেখে নেয়। তারপর বলে, তুমি রফিক শিকদারের মাইয়া না? নীলুফা মাথা নাড়ায়। তার মাথার ওড়নাটি মাথা থেকে নিচে পড়ে গেল। মাজেদ খা সেটা দেখে বলে, মাথায় ঘোমটা দাও, এভাবে চলতে নাই। জি। এটা বলে নীলুফা মাথায় ঘোমটা দিয়ে নেয়। মাজেদ খা তাকে আর একটু ভালোভাবে দেখে নেয়। নীলুফা কোনো মতে আস্তে করে বলে, আমি যাব মাতব্বর সাহেব। যাও। মাজেদ খায়ের অনুমতি পেয়ে নীলুফা দ্রুত পা চালিয়ে চলে যায়। মাজেদ খা তার যাবার পানে তাকিয়ে থাকে। মাজেদ খা এবং লালবানু পুনরায় কবিরাজের কাছে আসে। যদিও লালবানু চিকিৎসা নিতে চাচ্ছিল না, তবে মাজেদের জন্য বাধ্য হয়ে আসতে হয়। আজও কবিরাজ মাজেদকে বাহিরে পাঠিয়ে দেয়। তারপর একটি পাত্র থেকে ওষুধ দিয়ে বলে, এটা খাও। লালবানু দেখে আজকের ঔষধ সেদিনের মতো নয়, এটা কিছুটা ভিন্ন। সে কবিরাজের থেকে হাতে নেয়, তবে তার বেশ ভয় করছে। মস্তিষ্কে ফরিদা বেগমের কথা ঘুরপাক খাচ্ছে। সেজন্য কবিরাজের অন্যমনস্কতার সুযোগ নিয়ে লালবানু ওষুধ ফেলে দেয়। সে ওষুধ মেঝেতে ফেলে তার ওপর বসে পড়ে। তারপর বলে, খেয়েছি। কবিরাজ খুশি হয়ে লালবানুর দিকে তাকায়। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে লালবানুকে দেখছে। লালবানু ভীষণ ভয় পায়। অজানা ভয়ে শরীর কেঁপে ওঠে, কারণ কবিরাজের দৃষ্টি খুবই খারাপ লাগছিল লালবানুর। তার মনের ভয়কে সত্যি করে দিয়ে কবিরাজ তার কাঁধে হাত দেয়। শাড়ি খোলার চেষ্টা করে। লালবানু তার হাত সরিয়ে ছিটকে দূরে যায়। কবিরাজ শয়তানি হাসি দিয়ে বলে, কতক্ষণ লইয়া লড়াই করবা? একটু পর তো অচেতন হইয়া যাইবা। লালবানু ভয় পায়। সে ভয়ে চিৎকার দেয়, বলে, বাঁচাও, আপনি আশেপাশে আছেন, দয়া করে আমারে বাঁচান। কবিরাজ তার মুখ চেপে ধরে। সেই মুহূর্তে লালবানু একটি ভয়াবহ সত্যি জানতে পারে। সে নিজের স্বামীর জীবনের এত বড় সত্যি জেনে নির্বাক হয়ে যায়। কবিরাজ তার মুখ চেপে ধরে বলে, চেঁচাইয়া কি করবি? বাচ্চা পাবি? তোর জামাই অকর্মা, পুরুষত্বহীন। আমি তারে বলছি, কিন্তু সে তাও বাচ্চা চায়, তাই তরে নিয়ে আসছে। এখন বাচ্চা কিভাবে হইব যদি তুই আমার সাহায্য না করস? লালবানু অজানা বিপদের ভয়ে আতকে ওঠে। জীবনের সমস্ত শক্তি দিয়ে কবিরাজকে ধাক্কা দেয়। কবিরাজ লালবানুর এত শক্তি দেখে অবাক হয়। তার মতে এতক্ষণ লালবানুর অচেতন হয়ে যাওয়ার কথা। লালবানু কবিরাজকে পুনরায় একটি ধাক্কা দিয়ে দরজার কাছে যায়। সে দরজা খুলে ফেলে। এর মাঝে মাজেদ এসে পড়ে। লালবানু তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাজেদ কবিরাজের দিকে তাকায়। লালবানু বলে, কবিরাজ চাচা আমার লগে খারাপ কাজ করতে চাইছে। লালবানু এটা বলে হাও মাও করে কান্না করে দেয়। কবিরাজ মাজেদের উদ্দেশ্যে বলে, তুমি ভালো করে জানো তোমার বাচ্চা হইব না, এজন্য আমার সাহায্যে। মাজেদ কবিরাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই চিকিৎসার নামে। মাজেদ খা পরপর 2টা গালি দেয়। লালবানু মাজেদকে ধরে বলে, আমারে বাড়ি নিয়ে চলেন, দয়া করে বাড়ি নিয়ে চলেন। মাজেদ লালবানুকে ধরে। কবিরাজকে পরে দেখে নেবে বলে লালবানুকে নিয়ে চলে যায়। মাজেদ বাড়ি এসে লালবানুকে সরাসরি ঘরে নিয়ে গেল। তারপর বেশ শান্ত গলায় বলে,
কবিরাজ আমার বাচ্চা হইব না, সমস্যা আছে বলছে। এই কথাটা যাতে না জানে। লালবানু অবাক চোখে মাজেদকে দেখে। মাজেদ তাকে আরও অবাক করে দিয়ে বলে, দেখো, এই কবিরাজ দিয়া হয় নাই তো কি হয়েছে? আমরা অন্য কবিরাজের কাছে যাব, তোমার চিকিৎসা করাবো, তারপর ঠিক আমাকে বাচ্চা হইব। লালবানু বয়সের দিক থেকে অনেকটা ছোট, তবে বুদ্ধির দিক দিয়ে যথেষ্ট বড়। তাই সে বলে ওঠে, আপনার সমস্যায় আমার চিকিৎসা করতে হইব কেন? আরে দোষ কাটাইব, বাচ্চা না হওয়ার সমস্যা জারি থাক, বউয়ের দোষ কাটানোর লাইগা তারে কবিরাজি চিকিৎসা এবং গোসল দিলে সব দোষ কাইটে যাবে। সেজন্য তো তোমার চিকিৎসা করতে চাচার কাছে নিয়ে গেছিলাম। লালবানু পূর্বের চেয়েও দ্বিগুণ অবাক হয়ে মাজেদের দিকে তাকিয়ে থাকে। লালবানু জানে দোষ কাটাতে এমন অনেক কিছু করা হয়, তাই বলে বাচ্চা হবে না একজনের, কিন্তু দোষ কাটাবে অন্যজনকে দিয়ে, এটাও সম্ভব। লালবানু এ বিষয়ে প্রশ্ন করতে যায়, কিন্তু মাজেদ তার কথা শোনে না। সে এবার বেশ কঠিন গলায় বলে, আমার যে বাচ্চা না হওয়ার সম্ভাবনা আছে সেটা যেন কেউ না জানে, কথাটা মাথায় রেখো। মাজেদের কঠিন গলায় রীতিমতো হুমকি শুনে লালবানু কিছুটা ভীত হয়ে যায়। মাজেদ ঘর ছেড়ে চলে যায়। লালবানু বিছানার ওপর বসে পড়ে। তার মন অনেক কিছু ভাবছে, আজকের পুরো ঘটনা ভাবছে। লালবানু মনে মনে বলে, এইরকমভাবে দোষ কাটান যায়? যদি তাই হইতো তাহলে কবিরাজ চাচা আমার লোকে খারাপ কাজ করতে চাইতো না। সে তো তার কবিরাজ দিয়া দোষ কাটাইয়া দিত, তাই নয় কি? লালবানু এইসব ভাবনায় মগ্ন ছিল। সেই সময়ে ফরিদা বেগম আসে। লালবানু ফরিদা বেগমের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে। লালবানু ফরিদা বেগমকে দেখে তাকে জড়িয়ে ধরে খুশি মনে বলে, আপনারে মেলা ধন্যবাদ ভাবি। হঠাৎ ধন্যবাদ? ফরিদা বেগম বুঝতে না পেরে জিজ্ঞেস করে। লালবানু কথাটি এড়িয়ে যায়। মাজেদ যেহেতু সবাইকে জানাতে বারণ করেছে, সেহেতু সে কাউকেই জানাবে না। তাই বলে, মন চাইল কিসের জন্য? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, নয়তো মন কেন ধন্যবাদ দিতে চাইবে? ফরিদা বেগমের এই প্রশ্নের জবাবে লালবানু তাকে বলে, সংসারের এত কাজে আপনি আমারে সাহায্য করেন, কোনো সময় ধন্যবাদ দেওয়া হয়নি, সেজন্য আজকে দিলাম। ফরিদা বেগম খুশি হয়। লালবানু এই সুযোগে প্রসঙ্গ বদলে ফেলে। তবে আজ সত্যি সে ফরিদার উপর অনেক কৃতজ্ঞ, কারণ আজ তার জন্য লালবানু বেঁচে গেল। সে যদি সেই সময়ে ওষুধ খেয়ে নিত তাহলে যে আজ কি হতো, সেই কথা ভাবতেই লালবানু ভয়ে শিউরে ওঠে। লালবানু নিজামের সাথে বসে গল্প করছিল। কথার প্রসঙ্গে নিজাম বলে, আপনি একটা কাজের লোকের লগে এত কথা বলেন, সেটার জন্য আপনার অনেক খারাপ লাগে না ভাবি? লালবানু মুচকি হাসে, তারপর বলে, একজন পরপুরুষের লগে আমার এত কথা বলা ঠিক না, জানি আমি। তবে এত বড় বাড়ি, সাংসারিক সব ঘটনার মধ্যে আমার কেন জানি। নিজাম লালবানুর দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। লালবানু পুনরায় বলে, স্বামীর লগে বউয়ের সম্পর্ক, শাশুড়ির লগে বৌমার সম্পর্ক, ভাবির লগে ভাবির সম্পর্কের মাঝে আমার কারো লগে বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে নাই। সেই সময় হঠাৎ আপনার এই বাড়িতে আগমন, এই বাড়ির সবার লগে আমার সম্পর্ক রয়েছে, যেগুলোর নাম আছে, আপনার লগে ছিল না। তাই হয়তো বন্ধু শব্দটা আপনার লগে জুড়ে গেল। একটু থামে লালবানু, তারপর কিছু একটা ভেবে নিজামকে পুনরায় বলে, তাছাড়া আমি আপনার কাজের লোক ভাবি নাই। আসলে আমি মেলা গরিব ঘর থেকে আসছি, সেইখানে কাজের লোক ছিল না, তাই জানি না কাজের লোকের লগে কিভাবে চলতে হয়। তাই হয়তো ভুল হয়ে গেছে। বন্ধু বইলা আবার সেই বন্ধুটারে ভুল বলতেছেন ভাবি? লালবানু মুচকি হাসে, জবাব দেয় না। নিজামও চুপ হয়ে থাকে। মালিকা বেগম এবং ফরিদা বেগম কথা বলছিল। কথা প্রসঙ্গে মালিকা বেগম বলে, নিজাম পোলাটার লগে বড় বউয়েরা তো বেশি ভাব দেখা যাইতেছে না। ফরিদা বেগমের জবাবের অপেক্ষা না করে মালিকা পুনরায় বলে, বাড়ির বড় বড় মানুষের পর পুরুষের লগে এত কথা কিসের? আম্মা, আপনি একটু বেশি ভাবছেন। আসলে নিজাম ছেলেটা বড্ড মিশুক, তাই বোধহয় ভাবি তার সাথে গল্প করে মজা পায়। তাছাড়া ফরিদা বেগম থেমে যায়। মালিকা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে, তাছাড়া? আপনার বড় ছেলে চায় নিজাম ভাবির আশেপাশে থাকুক। আসলে সে ভাবির উপর নজর রাখার জন্যই
মূলত নিজামকে এ বাড়িতে কাজে রেখেছে। কি? মালিকা বেগম ভীষণ অবাক হয়, উত্তেজিত হয়ে পুনরায় বলে, এটা কিছু হইল? পরে এই পোলার লাগে এত মেশার ফলে যদি উল্টাপাল্টা কিছু ঘইটা যায়? বউগো, এত লাই দেওয়া উচিত না। তোমার আমি বড় বউরে এইসব বিষয় শাসন করতে বলার পরও করো নাই? মাজেতের লাইগাই করো নাই? জি আম্মা। কিন্তু মাজেতে এটা কেন করবে? বড় বউয়ের উপর নজর রাখা লাগবো কেন? ফরিদা বেগম মান হাসে, তারপর বেশি ঠান্ডা মাথায় বলে, আসলে বিষয়টা এমন নয় যে নিজাম ভাবিকে নজরে রাখছে, বরং এর আড়ালে ভাবি নিজামকে নজরে রাখছে, যেটাকে আপনার ছেলের তার দূরদর্শী বুদ্ধি দিয়ে ঘুরিয়ে দিয়েছে। নিজামকে ভাবির উপর নজর রাখতে বলে তাকে বুঝিয়েছে এটা নিজামের কাজ। অন্যদিকে এসবের আড়ালে ভাবি যে নিজামের উপর নজর রাখছে, এটা নিজাম বুঝতে পারছে না। আপনার ছেলে এটাই চায়। মালিকা কৌতূহলী চোখে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম মাথা নাড়ায়। এর অর্থ হলো মালিকা বেগম যেটা ভাবছে সেটাই সত্যি। মালিকা বেগমের ফরিদার কথা বিশ্বাস হলো। যতই হোক, ঘটনা তো সত্যি। মালিকা বেগম বলে, এর চাইয়া পোলাটা এবং তার পরিবারকে গ্রাম থেকে চইলা যাইতে বললে হয়তো না? ফরিদা জবাব দেয় না, সে মুচকি হাসে শুধু। মালিকা বেগমের সাথে কথা শেষে ফরিদা বেগম ঘর থেকে বের হয়। ঘরের বাহিরে আসতে তার উত্তর দিকে বারান্দায় বসে থাকা নিজাম এবং লালবানুর দিকে নজর যায়। সে তাদের একসাথে দেখে মুচকি হাসে, মনে মনে বলে, করো মেলামেশা। তোমাদের মেলামেশাটা আরো গভীরে যাক। এর জন্য তোমাদের মেলামেশায় যাতে কেউ বাধা না হয়ে দাঁড়ায় সেটা আমি দেখব। লালবানু মালিকা বেগমের ঘরটা গুছিয়ে দিচ্ছিল। সে সময় বিছানার উপর বসে থাকা মালিকা বেগম বলে, বিয়ার বছর শেষ হয়ে গেল, এখনো পোলাপানের কোনো খবর নাই। তোমাকে পোলাপান দেখে মরতে পারবো, এই বংশের বাত্তি দেখাইতে পারবো না? লালবানু জবাব দেয় না। মালিকা বেগম পুনরায় বলে, কবিরাজের কাছে পাঠাইলাম, তাও পোলাপানের আসার কোনো খবর নাই। একটা বন্ধা মাইয়া গোছাইয়া দিছে কিনা কে জানে। লালবানু মালিকা বেগমের কথা বেশ কষ্ট পায়, বিশেষ করে বন্ধা কথাটা শুনে তার বেশ রাগ উঠে যায়। সে মনে মনে বলে, আমার বিয়ার বছর হইল, ভাবির তো বিয়ার মেলা বছর হইল, তাহলে আম্মা তারে কিছু বলে না কেন? প্রশ্নটা বেশ পীড়া দিচ্ছে লালবানুকে, তবে সে মুখ ফুটে প্রশ্নটা করতে পারে না। অন্যদিকে মালিকা বেগম বন্ধা সহ নানা রকমের কথা বলে যাচ্ছে লালবানুকে। এক পর্যায়ে বলে, যে মাইয়া জন্মায় নিজের মায়েরে খাইছে তারে কি আল্লাহ পোলাপান দিব? তার তো জন্মেই দোষ আছে। এই কথাটি লালবানু নিতে পারে না। সে ঘর থেকে বের হয়ে যায়, দৌড়ে নিজের ঘরে আসে। সেখানে মাজেদ বসেছিল। লালবানু হতদন্ত হয়ে এসে বলে, আম্মারে সত্যিটা জানাইতেই হইব। লালবানুর চোখে অশ্রু দেখে মাজেদ বেশ অবাক হয়, বিস্ময়কর দৃষ্টিতে বলে, কিসের সত্য? আপনি যে বাপ হইতে পারবেন না সেইটা। কি? লালবানুর কথায় মাজেদ ভীষণ অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ ঘরের দরজা বন্ধ করে নেয়। লালবানু বলে, আম্মা আমারে অনেক বাজে বাজে কথা বলতেছে, আপনি আমার লগে চলেন, তারে গিয়ে জানাই যে দোষ আমার নয় আপনি আপনি বাপ হইতে পারবেন না। লালবানু বাক্যটি শেষ করার আগে সাথে সাথে মেঝেতে পড়ে যায়। মাজেদ তার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। লালবানু বিস্ময় ভরা দৃষ্টিতে মাজেদের দিকে তাকায়। মাজেদ বেশ কঠিন গলায় বলে, চুপ, একদম চুপ। আমি মাজেদ খা, এই গ্রামের মাতব্বর আমি, আমার কোনো সমস্যা নাই। এই কথাটা মাথায় ঢুকাই আনি। লালবানুর বিস্ময় এখনো কাটছে না। সে মাজেদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাজেদ বলে, আমার বংশের উত্তরাধিকার আইব না, এইটার জন্য তুই তাই, কারণ তুই বন্ধা, আমি না। একটা কথা মাথায় ঢুকাইয়া নে, আমার কোনো সমস্যা নাই, তাই চুপচাপ থাক। সত্যি তো আপনার সমস্যা, তাও সবাই আমারে দোষ দিচ্ছে, আর আমি সব যাই না ও মিশা কথা বলবো, লোকের বাজে কথা হজম করব? মাজেদ পুনরায় থাপ্পড় বসিয়ে দেয়। তারপর কঠিন গলায় বলে, দুইটা বাজে কথা শুনলে কি হইব? মইরা যাবি তুই? মরবি না তো, কিন্তু এই সমাজে যদি আমার অক্ষমতা প্রকাশ পায় তাহলে আমার মান যাইব না। এই গ্রামের লোক যারা আমারে সম্মান করে তারা আমারে নিয়ে মজা নিব, তা আমি বাইরে থাকতে হইব না। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার মাথা কাজ করছে না। মাজেদ পুনরায় বলে, কাল আমি তরে নিয়ে এক ওঝার কাছে যাবো,
সে মন্ত্র পইরা গোসল দিব, তারপর বাচ্চা হয়ে যাইব। তাই আপাতত যে যা বলছে তা হজম কইরা নি। আমার জন্মে দোষ আছে, এটা শোনার পর আমি হজম করব? চুপ। এই সমাজে বন্ধাদের অনেক কথা সহ্য করতে হয়, তাহলে চুপচাপ সেগুলো সহ্য কইরা পইরা থাক, নয়তো আমি তোরে বাপের বাড়ি পাঠাইয়া দিব। কথাটা বলে মাজেদ উপহাস করে হেসে দেয়। তারপর বলে, তোর তো বাপের বাড়িও নাই, আছে মামার বাড়ি। সেই মামার বাড়ি যে মামা তোরে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। লালবানুর মনে হলো সেই দুনিয়ায় নেই, সে এক অন্য দুনিয়ায় চলে গেছে। তার মাথাটা কেমন ঘুরছে। মাজেদ বলে, ক- কর করে 10,000 টাকা গুনে নিয়েছে তোর মামা এবং মামি, তাই এইখানে থাকতে হইলে চুপচাপ থাকতে হইব। সবচেয়ে বড় কথা, আমি তোর স্বামী, স্বামীর মান রক্ষা করা বইয়ের দায়িত্ব। আর যদি দায়িত্ব পালন করতে না চাও, তাহলে চলে যাইতে পারো। লালবানু জবাব দেয় না, সে বেশ ভেঙে পড়ে। মাজেদ ঘর থেকে বের হয়। বের হবার সময় বলে, এই কথা এই বাড়িতে আর যেন আলোচনা না হয়। দেয়ালেরও কান আছে, যে কেউ শুই না যাইতে পারে, তাই সাবধান। একটা কথা মাথায় রাখিস, মাইয়া মানুষের কোনো মান নাই, তাই তার কোনো চিন্তা নাই। কিন্তু পুরুষ মানুষের মানই আসল, যার জন্য তারও অনেক হিসাব করে কদম ফেলতে হয়। লালবানু আনমনে বসে আছে, চোখের অশ্রু জল শুকিয়ে গেছে, মুখশ্রী ফ্যাকাশে লাগছে। সেই সময় নিজাম আসে তার কাছে একটি কাজে। লালবানুকে এমন মনমরা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি? লালবানু জবাব দেয় না। নিজাম পুনরায় জিজ্ঞেস করে। লালবানু প্রসঙ্গ বদলে বলে, কোনো দরকারে আসছেন? হয়, ছোট ভাবে আপনার কাছ থেকে আজকের বাজারের লিস্ট নিতে বলছে। আমি একটু পর বলতেছি। নিজাম মাথা নাড়ায়। লালবানু তাকে চলে যেতে বলে, কিন্তু নিজাম যায় না। সে লালবানুর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে, কি হয়েছে ভাবি? আপনার মন খারাপ কেন? বন্ধু হিসাবে বলেন না। লালবানু নিজামের দিকে তাকায়। তার চোখের ভাষায় অন্য কিছু লক্ষ্য করে লালবানু। নিজাম বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনার গালে লালচে দাগ পইরা আছে, আপনারে কি ভাই মারছে? আপনি এখন যান। নিজাম তবুও যায় না, সে দাঁড়িয়ে রয়েছে। লালবানু কিছুটা বিরক্তি নিয়ে বলে, আমি আপনারে যাইতে বলছি। এবার নিজাম বাধ্য হয়ে চলে যায়। লালবানু সেখানে বসে থাকে, মনে মনে বলে, ভাতের জ্বালা মিটছে ঠিকই, মনের জ্বালা মিটে নাই, সেটা দিনে দিনে বাড়ছে। মালেকা বেগম ইদানিং বাচ্চার বিষয় নিয়ে লালবানুকে বেশ কথা শোনাচ্ছে। লালবানু এসব নিতে না পেরে বলে, আপনার পোলার মধ্যে সমস্যা, এখানে আমি কি করব? কথাটি শুনে মালেকা বেগম লালবানুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করে মালেকা বেগম। হঠাৎ আক্রমণে লালবানু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মালেকা বেগম রাগী গলায় বলে, মুখ পড়ি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পোলারে দোষ দাও? বন্ধা মাইয়া হইয়া পুরুষ মানুষের দোষ দিতে তোর মুখে বাঁধল না? লালবানু মুখ ফেটে যখন বলে, এটা কবিরাজের কথা। সেই সময় মালেকা বেগম কিছুটা সময় শান্ত থাকে। তারপর মালেকা বেগম সোজা মাজেদের ঘরে গিয়ে বসে। মাজেদ সেই সময়ে বাড়ি ছিল না, তবুও মালিকা বেগম তার ঘরে বসে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে যখন মাজেদ ঘরে আসে, তৎক্ষণাৎ মালিকা বেগম বলে, তোর বইয়ের স্পর্ধা দেখছ? কেন, কি হয়েছে আম্মা? মাজেদ বুঝতে না পেরে প্রশ্ন করে। মালিকা বেগম বলে, তোর বন্ধা বউ বলে তুই অক্ষম, তুই মাইয়া পোলা হইতে পারবি না। মাজেদ কথাটি শুনে রেগে যায়। মালিকা বেগম কিছু কথা বানিয়ে বলে। সে বলে, এই কথাটা তোর বউ শুধু আমার লগে না, ওই এইবারের কাজের পোলা ওই নিজামের লগে পর্যন্ত বলছে। তোর বউয়ের আজকাল কাজের পোলার লগে বড্ড পীড়িত দেখতে পাচ্ছি। মাজেদ সব ঘটনা শুনে বেশ রেগে যায়। তার রাগ সীমা ছাড়িয়ে ফেলে। তৎক্ষণাৎ নিচে গিয়ে রান্নাঘর থেকে লালবানুর চুল মুঠোবন্দি করে টেনে ঘরে নিয়ে আসে। নিজাম বেগম ফরিদা এই দৃশ্য দেখে কিছুটা অবাক হয়। নিজাম বাধা দিতে যেতে নেয়, ফরিদা তার হাত ধরে নেয়। এর মাঝে মাজেদ লালবানুকে টেনে দোতলার ঘরে নিয়ে যায়, দরজা বন্ধ করে করে দেয়, যেটা নিচ থেকে নিজাম এবং ফরিদা দেখে। নিজাম বেশ ভয় পেয়ে গেছে। সে ভয় মিশ্রিত চোখে বন্ধ দরজার দিকে তাকায়। ফরিদা বেগম বলে, লালবানুরে খুব পছন্দ? নিজাম অবাক হয়ে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম মান হাসে, তারপর পুনরায় বলে, সুন্দরী লালবানুকে ভালোবেসে ফেলেছ?
তাকে ভাবি ডাকতে খুব কষ্ট হচ্ছে। আপনি যেমন ভাবছেন তেমন নয় ছোট ভাবি। ফরিদা বেগম এবার মুচকি হাসে। সেই সময় লাল বানুর চিৎকারের শব্দ পাওয়া গেল। নিজাম চমকে ওঠে, ভীষণ ভয় পায়। ফরিদা বেগম বলে, এত অত্যাচার, এত নির্যাতন, এত বড় স্বামী লাল বানুর সাথে মানায় না। তাকে তো তোমার সাথে মানায়। নিজাম কথাটি শুনে তৎক্ষণাৎ নিজের ঘরে চলে যায়। সে আর দাঁড়ায় না। ফরিদা বেগম নিজামের চলে যাওয়ার দেখে বলে, মায়া বড় কঠিন। একবার যার প্রতি মায়া জন্মায় তার মায়া কাটানো মানুষ হৃদয়ের কর্ম নয়। সকালবেলা লালবানু যখন নিচে নামে তাকে দেখে নিজাম হতভম্ব হয়ে যায়। তার মাথা কাপড় দিয়ে পেঁচানো, কাপড়ের উপরে রক্তের দাগ দেখা যাচ্ছে। নিজাম লালবানুর হাতের দিকে তাকিয়ে আরো চমকায়। লালবানুর হাতে মারের কালচে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নিজামের দৃষ্টিতে অসহায়ত্ব ফুটে ওঠে। লালবানু সেই দৃষ্টি লক্ষ্য করে। গতকাল রাতে মাজেদ খা লালবানুর উপর প্রচণ্ড অত্যাচার করে। খাটের সাথে লেগে মাথা ফেটে যাওয়ার পরও নির্দয়ভাবে বেত দিয়ে আঘাত করে যায়। সেই সাথে বলে, আজ তরে বুঝাইয়া দেব স্বামীর অবাধ্য হওয়ার কত বড় অপরাধ। এক পর্যায়ে মার সহ্য করতে না পেরে লালবানু জ্ঞান হারায়। সেই সময়ে মাজেদ থামে। শেষ রাতের দিকে মাথায় কাপড় বেঁধে এবং ঠান্ডা কণ্ঠে বলে, বন্ধা শব্দটা পুরুষ মানুষের লগে যায় না, এটা নারী মানুষের লাইগা সৃষ্ট শব্দ। এই সমাজে পুরুষটা অক্ষম হয় না, অক্ষম হয় নারী। মাজেদ লালবানুর দিকে তাকাতে লালবানুর মাথা নাড়ায়। এর অর্থ সে বুঝেছে মাজেদের কথা। মাজেদ খুশি হয়। লালপরি নিজামের কণ্ঠ পেয়ে লালবানু ভাবনা থেকে বেরিয়ে আসে। সে ততক্ষণ গতকালের রাতের কথা ভাবছিল। নিজামের কথা স্পষ্ট বুঝতে পারেনি লালবানু। সেই জন্য প্রশ্ন করে, কিছু বলছেন? আপনি ঠিক আছেন ভাবি? লালবানু কথাটি এড়িয়ে যায়। সে রান্নাঘরে চলে যায়। নিজাম তার যাবার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাজেদ খা সহ অনেকে দোকানে বসে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে একজন বলে, মাতব্বর সাপ দ্বিতীয় বিয়া করলেন, মেলা দিন হইল, এখনো বাচ্চার খবর পাইতাছি না যে। মাজেদ খা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে ইতস্তত করে বলে, আপনাকে ভাবি ছোট মানুষ তাই। মাজেদকে থামিয়ে দিয়ে একজন বলে, ভাই একটা কোনো কথা বললেন? মাইয়া মানুষের বিয়ার বয়স হয়েছে মানে সে বড় হইয়া গেছে, বাচ্চা জন্মদানে সক্ষম বইলেই তো বিয়া দিছে বাপ মা, তাই না? অন্য একজন বলে, এই করে প্রথম বউ হারাইলেন। আপনার প্রথম বউ তো বাচ্চা দানে সক্ষম ছিল না, দ্বিতীয় বউয়ের এমন সমস্যা দেখা দেওয়ার আগেই শুভ কাজটা সাইরা ফেলেন। না না, এই বইয়ের সমস্যা নাই। পরপর দুই বইয়ের কি এক সমস্যা হইতে পারে? এমন সমস্যা হইলে তো মাতব্বর সাপ কথাটি সম্পূর্ণ করতে পারেনি। এর মাঝে মাজেদ খা বলে, খুব শীঘ্রই আমাকে বাচ্চা আইব, আমার বংশের উত্তরাধিকার আইব। মাজেদ খা বেশ গর্ব করে বলেন, তার ছেলে আসবে। সেই ছেলের আগমনে সে পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবে। সবাই তার কথা শুনে বেশ খুশি হয়। মাজেদ বাড়ি ফিরে মালিকা বেগমের কাছে যায়। বেশ শান্ত গলায় বলে, আম্মা, আমি আবার বিয়ে করতে চাই। মালিকা বেগম মাজেদের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়। মাজেদ পুনরায় বলে, খাবারের উত্তরাধিকারীর লাইগা আমারে এই পদক্ষেপ নিতেই হইব। সেই সময়ে মালিকা বেগমের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় লালবানু। সে মাজেদ খায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায়। ভীষণ ভীত গলায় বলে, এতবার বিয়া করলে কি মাইয়া পোলা হইব? মাজেদ লালবানুর বাহু চেপে ধরে। তারপর বলে, বাজে কথা বলবি না, মায়েরা ফালামো। লালবানু ব্যথায় কুকিয়ে ওঠে। মাজেদ তার বাহু ছেড়ে দেয়। তারপর বলে, তুই বন্ধা বলে কি আমি বাচ্চা ছাড়া থাকবো? সেইটাই, গোড়াগাড়া ছাড়া এই বংশ এগিয়ে যাইব কিভাবে? তার যদি মাইয়া পোলা না হয়। লালবানু পুনরায় সাহস করে কথাটা বলে। এবার মাজেদ তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তোর হয় নাই দেখে অন্য কারো হইব না? আর শোন, মাইয়া হওয়ার দরকার নাই, আমার পোলা চাই, আমার বংশের উত্তরাধিকার চাই। মালিকা বেগম কথায় সায় দেয়। তিনি লালবানুকে বলো, তোমার মতো বন্ধা মাইয়া যে সাইরা দেয় নাই, মাজেদ এইটাই অনেক। ওর বিয়ায় বাধা দিও না, তাইলে তোমারে তালাক দেয়া বিয়ে করব পোলা। লালবানু স্তব্ধ হয়ে যায়।
সে একদম নির্বাক চোখে মা ছেলেকে দেখে। তার কণ্ঠ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। মালেকা বেগম বলে, বাজান মাজেদ, তাইলে আমি কাল থেকে মাইয়া দেখা শুরু করি। মাইয়া দেখা লাগবো না আম্মা। মালিকা অবাক হয়। মাজেদ মুচকি হেসে বলে, মাইয়া আমার খোঁজে একজন আছে। তাই? কোন গ্রামের? মালিকা বেগম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। মাজেদ প্রসঙ্গ বদলে বলে, নিজাম রে এই ঘরে নিয়ে আসো লালবানু। লালবানু অবাক হলেও কথা বাড়ায় না। সে চুপচাপ গিয়ে নিজামকে ডেকে নিয়ে আসে। নিজাম ঘরে এসে বলে, আমারে ডাকছিলেন? নিজামকে বাক্যটি শেষ করতে না দিয়ে মাজেদ বলে, কাল তোমার আম্মারে তোমার বোন রে নিয়া আমাকে বাড়ি আসতে বলবা। হঠাৎ জরুরি কাজে মাজেদ খাঁকে শহরে যেতে হয়। বেশ কয়েকদিন তাকে শহরে থাকতে হয়। সেজন্য তার দ্বিতীয় বিয়ের কথাটি চাপা পড়ে যায়। মাজেদ খান নেই, সেজন্য মালিকা বেগমও এই প্রসঙ্গ তোলেনি। লালবানু মনমরা হয়ে বসে আছে। তার কোনো কিছু ভালো লাগছে না। নিজাম তার কাছে এসে বলে, ভাবে আপনি কিছু করেন? মানে? লালবানু বুঝতে না পেরে প্রশ্ন করে। নিজাম অসহায় কণ্ঠে বলে, ভাইয়া বোধহয় আমার বোনেরে বিয়া করতে চায়। ভাবে আপনি কিছু একটা করেন। আমি আমার বোনরে এমন এক লোকের লগে বিয়া দিতে পারবো না। নিজামের চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। লালবানু যে বিষয়টি বোঝেনি তেমন নয়। নিজামের পরিবারকে যেদিন বাড়িতে ডাকার কথা তুলেছে মাজেদ, সেদিনই লালবানু বুঝেছে। কিন্তু তার কি করার? নিজাম বলে, আপনার সত্যি কিছু করার নাই? লালবানু জবাব দেয় না। নিজাম লালবানুর পাশে বসে। লালবানুর হাতটি সাহস করে ধরে। লালবানু অবাক হয়। সে হাত ছাড়িয়ে নেয়, ইতস্তত করে বলে, কি হচ্ছে? আপনার প্রতি এত অত্যাচার মাইনা নিচ্ছেন? লালবানু অবাক, নির্বাক। তার বলার মতো কোনো ভাষা নেই। নিজেকে সামলে লালবানু বলে, আপনি কাজ ছাইরা দিয়া চইলা যান। আপনার বোনরে অন্যত্র বিয়া দেন। কাজ ছাইরা দিলে বুঝি মাজেদ খা ঠিক হয়ে যাইব? নিজাম একটু থেমে পরক্ষণে বলে, না, ঠিক হইব না। তার মতো একটা খুনি ঠিক হন না। লালবানু চমকে ওঠে। সে বিস্ময়কর দৃষ্টিতে নিজামের দিকে তাকায়। তারপর বলে, সে খুনি? লালবানুর বিশ্বাসই হচ্ছে না। যতই হোক মাজেদ খা তার স্বামী। নারী সত্তার একটি বিশেষ গুণ রয়েছে। তারা কবল পালার পর থেকে স্বামী মানুষটাকে ভালোবেসে ফেলে। সেই ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়। লালবানু সেই ভালোবাসা তাকে বলছে এ অসম্ভব। নিজাম লালবানুর মনের অবস্থা বুঝতে পারে। এরপর নিজাম যা জানায় সেটা শুনে লালবানুর পৃথিবীটা কেমন ঘুরতে শুরু করে। তার মনে হয় সে এই জগতে নেই। নিজাম বলে, এই মাজেদ খা আমার আব্বারে খুন করছে। লালবানুর মন বিশ্বাস করতে চায় না। নিজাম কান্না করে দেয়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে পুনরায় বলে, আমার আব্বার মৃতদেহ পাওয়ার পর আমি আমার আম্মা বারবার পুলিশের কাছে যাইতাম, কিন্তু তারা তেমন কথা বলতে চাইতো না, এড়াইয়া যাইতো। সেই সময় হঠাৎ মাজেদ খাইসা আমার এই বাড়িতে কাজ দেয়। তার ঠিক পরের দিন সে যাই আমার আম্মারে ভয় দেখায়, পুলিশের কাছে বারবার যাইতে বারণ করে। যদি বেশি বাড়াবাড়ি করে আম্মা, তাইলে আমারে মাইরা ফেলবো। এই জন্য আমার এইখানে সব সময় রাইখা দিছে, যাতে আমার আম্মার মনে ভয় সৃষ্টি করা যায়। শুধু তাই নয়, আমার আম্মার উপরেও নজর রাখা হচ্ছে। আমরা যদি পালাইয়া যাই তাইলে আমাকে সে শেষ কইরা দিবে, এমন হুমকি দিছে। লালবানু সব শুনে বেশ হতভম্ব হয়ে যায়। নিজাম চোখের অশ্রু মুছছে, বলে, এইসব কেন করছে? আমার আব্বারে সে খুন করছে, তাই আমাকে এত হুমকি দিচ্ছে। লালবানু নিজামের কথা শুনে বেশ আহত হয়। সে স্বপ্নেও ভাবে না মাজেদ খা কাউকে খুন করতে পারে। তার মাথায় কখনো এসব আসেনি। সে এখনো ঠিক করে এসব বিশ্বাস করতে পারছে না। নিজামের সব কথাগুলো ফরিদা বেগমও শুনেছেন। সে লালবানুকে ডাকতে এসেছিল। নিজামের কথা শুনে ফরিদা বেগম ঘরে চলে যায়। তার মনে পড়ে যায় সেদিনের কথা। সেদিন রাতে রফিক শিকদার মারা গিয়েছিল। সেদিন রাতে রফিক শিকদার বাড়িতে এসেছিল। সে মাজেদ খায়ের গলা চেপে ধরে বলেছিল, আমারে টাকা না দিলে আমি সবারে বইলা দিব। কথাটা মাথায় রাখেন মাতব্বর সাহেব। এটা বলে রফিক শিকদার মাজেদ খাকে ছেড়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। মাজেদ খা তার যাবার দিকে অদ্ভুতভাবে তাকায়।
যে ঘটনা ফরিদা বেগম দেখে নিয়েছিল। তার পরের দিন রফিক শিকদারের খুনের কথা তার কানে এলো। সে ভীষণ ভয় পেয়ে যায়। মাজেদ খুন করেছে, সে এটা বুঝতে পেরেছে। তবে সেও প্রথমে ভাবতে পারেনি তার গালে সেদিন যে মারের চিহ্ন লালবানু দেখেছে সেটাও মাজেদ খায়ের ছিল। রফিক শিকদারের কথা ভেবে ফরিদা বেগম ভয় পাচ্ছে তার দ্বারা মাজেদ খায়ের ক্ষতি হতে পারে। সেই জন্য সেই ভয়ে মারে এবং ফরিদা বেগমকে স্পষ্ট করে বলে, রফিক শিকদার সেদিন আমাকে বাড়িতে আইছিল, এইটা যেন কেউ না জানে। ফরিদা বেগমের মাথা নাড়িয়ে সম্মতি জানানো ছাড়া কিছুই করার ছিল না। আজ নিজামের কথা শুনে সেসব কথা ফরিদা বেগমের মনে পড়ে যায়। সে বুঝতে পারে পুলিশকে টাকা দিয়ে মাজেদ খা কিনে নিয়েছে। তবে জাহানারা বেগম বেশি বাড়াবাড়ি করলে তার বিপদ হতে পারে, সেজন্য তাদের পরিবারকে এভাবে ভয় দেখাচ্ছে। লালবানু ঘরের মধ্যে মনমরা হয়ে বসে আছে। তার মাথায় নিজামের কথাগুলো ভেসে উঠছে। সে এখনো সবকিছু বিশ্বাস করে উঠতে পারছে না। হঠাৎ তার মন বলে ওঠে, নিজামের মিশা কথা কয়ে বইলা কি হইব। পরক্ষণে পুনরায় বলে ওঠে, তাই বইলা খুনি? মানসি পুরুষ মানুষ রাগে বেশি, তাগো কাছে মান বড়, তাই বউ পেটায়, তাই বইলা খুনি? লালবানু ভাবতে পারছে না। তার ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যায়। সে কিছু বুঝতে পারছে না। তার মনে হচ্ছে এই বাড়ির চেয়ে সে তার মামার বাড়ি ভালো ছিল। খাবার ঠিকভাবে পেত না, মার খেত, তাও ভালো ছিল। মনের মধ্যে এত যন্ত্রণা ছিল না, সেজন্য এখন হচ্ছে। আসলে লালবানু মামা বাড়ি থেকে শুরু করে অত্যাচার, খাবারের অভাব নিয়ে বড় হয়েছে। হঠাৎ বিয়ের খবর এলো। সবাই রঙিন স্বপ্ন দেখলো, জামাই আদর করব, ভালো খাবার দিব, ভালোবাসবো। সব পাবে লালবানু। সেই সব আশা স্বপ্ন লালবানুর চোখে ফুটে উঠেছিল। সেইগুলো পূর্ণতা না পাওয়ায়, স্বপ্ন ভেঙে যাওয়ায় তার বড্ড কষ্ট হচ্ছে। তাই মনে হচ্ছে এখানের চেয়ে সে মামা বাড়ি ভালো ছিল। নীলুফা সুলতানের হাত ধরে কান্না করছে। দুজনে শিমুল গাছের নিচে বসে আছে। নীলুফার কান্না দেখে সুলতান বেশ ভেঙে পড়ে। সে বলে, ঘটক বাড়ি আইছে তাতে কি হয়েছে? পাত্র তো আসে নাই। আজ ঘটক আসছে, কাল পাত্র আসবে। নীলুফা কথাটি বলে আরো জোরে কান্না করে দিয়েছে। সুলতান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তবে চলো তোমার আম্মারে আমাকে বিষয়টা খুইলা বলি। কাজ বাজ ছাড়া একটি বেকার ছেলে আমার আম্মা মেনে নিব? সুলতান বেশ হতাশ হয়ে যায়। হতাশা ভরা কণ্ঠে বলে, তাইলে তুমি বলো আমি কি করব? নীলুফা জবাব দেয় না। তার ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ করে ঘটকের বাড়িতে আগমন। জাহানারা বেগমের নীলুফার বিয়ে নিয়ে তোড়জোড় দেখে সে ভীষণ ভেঙে পড়েছে। সুলতান বলে, চলো তোমার আম্মারে সব বলি। তারপর কাজবাজের লাইগা কিছু সময় নেই, আমার ভীষণ ভয় করছে। সুলতান নীলুফার মাথাটা তার বুকে নেয়, মাথায় হাত বলিয়ে দিয়ে বলে, আগে বইলা তো দেখি। নীলুফা জবাব দেয় না। সুলতান কথা বাড়ায় না। সে ঠিক করে আজকে জাহানারা বেগমের কাছে যাবে। নীলুফা এবং সুলতানকে একসাথে আসতে দেখে জাহানারা বেগম অবাক হয় না। সে দুজনকে দেখে মান হাসে। সুলতানের উদ্দেশ্যে বলে, সুলতান ভালো আছো? হাই চাচি, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। জাহানারা বেগম কথাটি বলে নীলুফার দিকে তাকায়। সুলতান নিজেকে যথেষ্ট সামলে শান্ত গলায় বলে, চাচি আপনার একটা কথা বলতে চাই, তোমার এবং নীলুর বিষয়ে। সুলতান এবং নীলুফা অবাক হয়ে যায়। জাহানারা বেগম তাদের বিষয়ে জানে। জাহানারা বেগম মুচকি হাসে, তারপর বলে, তোমাকে বিষয়টা লোকজনের মাধ্যমে আমার কানে আইছে। কিন্তু কিন্তু সুলতান ভীষণ ভয় পেয়ে যায়। সে নীলুফার হাত শক্ত গলায় চেপে ধরে। জাহানারা বেগম বেশ শান্ত গলায় বলে, তোমাকে সম্পর্ক মানা নিতে আমার অসুবিধা নাই, তবে তুমি কাজ বাজ করো না, এটা একটা সমস্যা। এই জন্য আমি কিছু সময় চাই চাচ্ছি, আমি ঠিক করে কাজ জোগাড় করে নিব। আচ্ছা, তাহলে তুমি একটা জোগাড় করো কাজ। একটা কাজে ভালোভাবে নিজের গুছাইয়ে নিলে আমার তোমাকে বিয়ে দিতে আপত্তি থাকবে না। সুলতান এবং নীলুফা একে অপরের দিকে তাকায়। দুজনে মুচকি হাসে। সুলতান জাহানারা বেগমকে কথা দেয় সে খুব শীঘ্রই কাজে যোগ দেবে। জাহানারা বেগমও খুশি হয়। সুলতান তাদের বিদায় জানিয়ে চলে যায়। সুলতান চলে যেতে
জাহানারা বেগম বেগম মনে মনে বলে, তোমার কাজ জোগাড় করতে মেলা সময় লাগবো। এত সময় আমি তোমারে দিতে পারবো না সুলতান, তাই আমারে মাফ কইরা দিও। ভালো পাত্র পাইলে আমি নীলুরে তারে দিয়া দিব। মাজেদ খা শহর থেকে ফিরে নিজামকে ডাকে। নিজাম বেশ বেশ ভয় পাচ্ছিল। মাজেদ খা এটা দেখে মান হাসে, তারপর বলে, শুনলাম তোমার বোনের বিয়া দিবা, ঘটক খবর দিছে তোমার আম্মা। হ্যাঁ, নিজাম আস্তে করে জবাব দেয়। মাজেদ খা মুচকি হাসে, তারপর শান্ত গলায় বলে, ভাবছিলাম বিয়া করব, তবে তবে ভীষণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে নিজাম। মাজেদ খা শব্দ করে হেসে দেয়, তারপর বলে, আমার এত সুন্দর লাল টুকটক একটা বউ থাকতে আমি বিয়া করব কেন? এই কথাটা মাথায় আসতেই বিয়ার চিন্তা বাদ দিয়ে দিছি। নিজাম কথাটি শুনে অবাক হয়, সেই সাথে ভীষণ খুশিও হয়। মাজেদ খা নিজামের সাথে নানা ধরনের গল্প করে। মাজেদের সব কথা শুনে নিজাম বুঝতে পারে মাজেদ সত্যি পুনরায় বিয়ে করার চিন্তা বাদ দিয়েছে। নিজাম মাজেদের থেকে বিদায় নিয়ে তৎক্ষণাৎ লালবানুর কাছে যায়। সে খুশি হয়ে লালবানুকে বলে, আপনার লাইগা ভালো খবর। লালবানু বুঝতে না পেরেই নিজামের দিকে তাকায়। নিজাম মুচকি হেসে বলে, ভাইয়া বিয়া করব না। নিজাম মাজেদের সাথে হয়ে যাওয়া সব কথা লালবানুকে জানায়। লালবানু সব শুনে কিছুটা খুশি হয়, পরক্ষণে মুখশ্রী মলিন হয়ে যায়। শান্ত গলায় বলে, আপনার আব্বারে সত্যি উনি খুন করছে? নিজাম কথাটি শুনে চুপ করে যায়, পরক্ষণে মান হেসে বলে, আমার মিছা কথা বললে কোনো লাভ নাই। লালবানু কোনো কথা বাড়ায় না, সে চলে যায়। সুলতান কাজের সন্ধানে কয়েক গ্রাম ঘুরে বেড়ায়, তেমন কাজের দেখা মেলে না। দিন মজুরির কাজ আজ নিলে কাল নাই, এই সব করে পোষাচ্ছে না। সেই জন্য সুলতান শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা শুনে নীলুফা কান্নায় ভেঙে পড়ে। সুলতান এত দূর চলে যাবে, নীলুফার সাথে যোগাযোগ হবে না। নীলুফার কান্না দেখে সুলতান বলে, তুমি এমনি কান্না করলে আমার কি শহরে মন টিকবো? নীলুফা জবাব দেয় না। সুলতান নীলুফাকে জড়িয়ে ধরে, তারপর বলে, আমি একটা কাজ জোগাড় কইরা চলে আসবো, তারপর তোমারে বিয়া কইরা শহরে নিয়ে ঘর বানাবো। আমার উপর ভরসা রাখো। এতদিন আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? নীলুফার চোখের অশ্রু মুছে দিয়ে সুলতান বলে, আমার লগে কাটানো মুহূর্তগুলো ভাবো, দেখো সেই সব ভাবতে ভাবতে আমি চলে আসছি। নীলুফা মান হাসে, ভীষণ কষ্ট নিয়ে সে সুলতানকে বিদায় জানায়। সুলতান নীলুফা এবং তার পরিবারকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে পা বাড়ায়। মাজেদ খায়ের বিয়ের ভূত মাথা থেকে নেমেছে শুনে জাহানারা স্বস্তি পায়। মাজেদ খায়ের বিয়ের ভূত মাথা থেকে নেমেছে শুনে জাহানারা স্বস্তি পায়, তবুও তার বিশ্বাস হয় না। তাই আজ পুনরায় রতন ঘটকের কাছে আসছে। রতন ঘটকের কাছে আসতে সে বলে, আরে রফিকের বউ যে? হয় ঘটক সাপ, আপনারে তো আমার মায়া নীলুর কথা বলছিলাম। হয় মনে আছে, তোমার মায়ের লগে আমি একখান সুপাত্র খুঁজা পাইছি। জাহানারা বেগম খুশি হয়ে যায়, সে মুচকি হেসে বলে, সত্য? হয়, তবে তবে কোনো সমস্যা ঘটক সাপ? জাহানারা এই কথাটি শুনে ঘটক সাহেব বেশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। রতন ঘটক পান খাওয়া দাঁত দিয়ে বেশ হেসে হেসে বলে, পোলার মেলা বড় ঘর, জায়গা জমির অভাব নাই, গ্রামে বিশাল অট্টালিকা, আপনার মায়ের কোনো অসুবিধা হইব না। তবে পোলা একটু সময় নিতে চায়, এখন বিয়া করব না। জাহানারা বেগম কিছুই বুঝতে পারে না। রতন ঘটক পুনরায় বলে, তার আপনার মায়ের পছন্দ হয়েছে, সেই জন্য সে চায় আপনি মাইয়ার লাগে অন্য পোলা না দেখা হোক। সে আমার ওয়াদা দিছে, সে আপনার মাইয়ারে বিয়া করব। জাহানারা বেগম কথাটি শুনে খুশি হতে পারলেন না। সে চায় নীলুফার দ্রুত বিয়ে দিতে, তাই বলে এত ভালো পোলা লাগবো না। যেই পোলার আয় রোজগার আছে, এখন বিয়ে করতে চায়, সেই পোলার খোঁজ লাগান। তাইলে আপনার অপেক্ষা করতে হইব, আমি সন্ধান কইরা জানাবো। জাহানারা বেগম খুশি হন। রতন ঘটক বেশ বোঝানো স্বরে বলে, ওই পোলাটার লাইগা একটু অপেক্ষা করলে পারতেন, এত ভালো পোলা হাতছাড়া না করাই ভালো। আমার তারা আছে, এত অপেক্ষা করা যাইব না। তাই যেই পোলা অপেক্ষা করাইব না তেমন খুঁজেন। জাহানারা বেগমেরও মন চাচ্ছে না এত ভালো পাত্র হাতছাড়া করতে, কিন্তু কিছু করার নাই।
মাজেদ খায়ের মাথায় বিয়ের ভূত চাপার আগে নীলুফার বিয়ে দেওয়া জরুরি। সেদিন রাতে মাজেদ খা বেশ রাত করে বাড়ি ফেরে। ঘরে এসে কোনো কথা ছাড়া সোজা বিছানায় শুয়ে থাকা লালবানুকে লাথি মারে। লালবানু হচকচিয়ে ওঠে। পেটে প্রচণ্ড ব্যথা পেয়েছে। মাজেদ খা রাগান্বিত কণ্ঠে বলে, আমারে পোনা দিতে পারবি না কেন বল? আমার বংশের উত্তরাধিকার দিতে পারবি না কেন? তুই বন্ধা কেন? মাজেদ খা পুনরায় লালবানুকে আঘাত করে। লালবানু ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। মাজেদ খা বলে, তোর লাইগা আমার সবখানে কথা শুনতে হয়। সবাই আমার অক্ষম বলে। আরে বন্ধা তো তুই, বালের মাথা। লোকজন তাও কেন আমারে দোষ দেয় বুঝি না। আমার মাথাটা তারা খারাপ করে ফেলছে। দুইটা বউরে গর্ভবতী বানাইতে পারি নাই দেখা। আরে আমি অক্ষম, তোরা বন্ধ হইলে আমার কি? এসব বলছে আর লালবানুকে আঘাত করছে। লালবানু ব্যথায় চিৎকার করে যাচ্ছে। সে বুঝতে পারছে মাজেদ খা আজও বাচ্চা নিয়ে কথা শুনেছে কারো কাছে, তাই এত রেগে আছে। তবে লালবানু ভেবে পায় না, পুরুষ মানুষ সবসময় নিজের অক্ষমতা ঢাকতে চায় কেন? মাজেদ খা জানে সে অক্ষম, তাও লোকে বললে রেগে যায়। এসে লালবানুকে আঘাত করে, তাকে বন্ধা বলে। কয়েকদিন পর পর এত আঘাত লালবানু নিতে পারে না। মাজেদ খা ইচ্ছা মতো তাকে মেরে ধরে বিছানায় শুয়ে পড়ে। লালবানু ঘরের এক কোণে বসে কান্না করতে থাকে। সকালবেলা লালবানু অনুভব করে সে বিছানা থেকে উঠতে পারছে না। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। শোয়া থেকে উঠে বসতে পড়ে যেতে নেয়। মাজেদ খা এসে ধরে ফেলে। লালবানু তার দিকে তাকায়, যন্ত্রণা ভরা কণ্ঠে বলে, সব যায় নাও আপনি আমারে সব সময় বন্ধা বইলে মারেন কেন? মাজেদ খা কথাটির জবাব দেয় না। সে লালবানু বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর বলে, নিচে যাওয়া লাগবো না, আম্মারে বইলে দেব। লালবানু জবাব দেয় না। মাজেদ খা ঘর থেকে বের হয়, দরজার কাছে গিয়ে থেমে যায়। তারপর বলে, মাইয়া মানুষ বন্ধা হয়, পুরুষ মানুষ কখনো অক্ষম হয় না। তাই অকারণে আমারে কেউ অক্ষম বললে আমার মাথায় আগুন ধইরা যায়। কবিরাজ যে। লালবানু কথাটি শেষ করতে পারল না। মাজেদ খা এসে তার মুখ চেপে ধরে। তারপর বলে, এই কথাটা তোর পেটের মধ্যে রাখ। সারা দুনিয়ার কাছে এইটাই সত্যি, তুই বন্ধা। আর এইটা মাথায় নিয়েই থাকবি। আমিও মাথায় এইটাই ঢুকাইয়া নিছি। এত মায়ের খেয়েও তো শিক্ষা হয় না। লালবানু চুপ করে যায়। মাজেদ খা ঘর থেকে বের হয়ে যায়। মাজেদ খা বেরিয়ে যেতে নিজাম এসে লালবানুকে গরম দুধ দেয়। লালবানু বলে, এইটা দুধ, যেটা খাইলে আপনার ভাইয়ের মায়ের সহ্য করার শক্তি হইব। নিজামের কথা শুনে মলিন মুখে লালবানু তার দিকে তাকায়। নিজাম দুধটা বিছানার পাশে রাখে। তারপর শান্ত গলায় বলে, আপনার এই নরক থাইকা বের হইতে মন চায় না? চাইলেই সব হয়। লালবানুর এই কথার জবাবে নিজাম বলে, আপনারে কেউ তার লগে নিয়ে যেতে চাইলে আপনি যাইবেন? লালবানু অবাক হয়। সে বুঝতে পারে সব। তার ছোট্ট মস্তিষ্ক এসব কথার অর্থ বুঝে গেছে। লালবানুর মস্তিষ্ক লোকের চাহনি দেখে তার অনুভূতি বোঝার ক্ষমতা অর্জন করে নিয়েছে। নিজাম পুনরায় বলে, কেউ ভালোবাসা আপনারে তার দুনিয়ায় নিয়ে যাইতে চাইলে আপনি যাইবেন? লালবানু জবাব দেয় না। সে মান হাসে। নিজাম উদ্বিগ্ন গলায় বলে, তার ভালোবাসার দুনিয়ায় যাইবেন? লালবানু নিজামের চোখের দিকে তাকায়। তার চোখের ভাষা বোঝার চেষ্টা করে। নিজাম লালবানুর থেকে জবাব না পেয়ে চলে যায়। লালবানু মুচকি হাসে, মনে মনে বলে, এইসব পাপ। মাইয়াগো জীবনে স্বামী সব, সেই স্বামী যেমনই হোক না কেন। লালবানু নিজামের অনুভূতি বুঝে, তবুও তার অনুভূতির ধরা দেয় না, কিন্তু তার সঙ্গেও ত্যাগ করে না। দিন শেষে নিজাম নামক বন্ধুটার সাথে লালবানু গল্প করতে ভালো লাগে। এত বড় বাড়িটির মাঝে লালবানুর বন্ধু বলতে নিজাম রয়েছে। বেশ কিছুদিন কেটে যায়। লালবানু লক্ষ্য করে নিজাম কয়েকদিন ধরে তাকে এড়িয়ে যাচ্ছে। এড়িয়ে যাওয়ার কারণ লালবানু বুঝতে পারে না। সে সরাসরি নিজামকে প্রশ্ন করে, কিছু হয়েছে? নিজাম মান হাসার চেষ্টা করে। তারপর বলে, কি হইবে ভাবি? আমার এড়িয়ে যাচ্ছেন যে? নিজাম জবাব দেয় না। সে প্রসঙ্গ এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু লালবানু তাকে যেতে দেয় না। বাধ্য হয়ে নিজাম লালবানুর সাথে গল্প করতে বসে। লালবানু গল্পের মাঝেও তাকে এড়িয়ে যাওয়ার কারণ জানতে চায়, কিন্তু নিজাম খুব ঠান্ডা মাথায় প্রসঙ্গ বদলে ফেলে।
নিজাম যখন বলতে যাচ্ছে না, তখন লালবানু আর জোর করে না। সে নিজামকে স্বাভাবিক অবস্থায় তার সাথে গল্প করতে দেখে খুশি হয়। নিজামও খুশি হয়। জাহানারা বেগম বেশ বেশ চিন্তিত হয়ে পড়েন। সে কয়েক মাস ধরে যতবার রতন ঘটকের কাছে যাচ্ছে, ততবার সে ঘুরিয়ে পেঁচিয়ে সময় নষ্ট করে, তেমন ভালো পাত্রের খোঁজ দিতে পারে না। তবে সেই পাত্রের কথা বলে যে একটু সময় চেয়েছিল, যা শুনে জাহানারা বেগম বেশ বিরক্ত হয়। অন্যদিকে সুলতানের বিরহ দিন কাটে নীলুফার। কয়েক মাস ধরে তাদের কোনো যোগাযোগ নেই। নীলুফা অবশ্য কয়েকবার চিঠি পাঠিয়েছে সুলতানকে, কিন্তু সুলতান তার জবাব দেয়নি। হয়তো সুলতানের কাছে তার চিঠি পৌঁছায়নি। একদিকে সুলতানের বিরহ, অন্যদিকে জাহানারার পাত্র খোঁজার টানা, সবকিছু নীলুফাকে বেশ কষ্ট দিচ্ছে। সে তার মাকে বারবার সুলতানের কথা বলতে থাকে। তার মা জানায় তার মনে আছে, সুলতান আসলে দেখা যাবে। অথচ ঠিকই কয়েকদিন পর পর ঘটকের কাছে হাজিরা দেয়, যা নীলুফার মনকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে। বর্ষার দুপুর, দিনের আলো দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই সময়ে লালবানু বমি করে দেয়। সে অসুস্থ হয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব। তেমন কিছু খেতে পারে না। সব কিছু লক্ষ্য করে মালিকা বেগম বলে, তুমি পোয়াতি বড় বউ? লালবানু অবাক হয়, অন্যরাও কিছুটা অবাক হয়। মালিকা বেগম সেই বৃষ্টির মধ্যে নিজামকে পাঠায় একজনকে ডেকে নিয়ে আসতে। খাবারি থেকে জরুরি ডাক পেয়ে মহিলাটি আসে। সে পরীক্ষা নিরীক্ষা করে বলে, সুখবর, খাবারিতে নতুন মানুষ আইব, মাতব্বরের বউ পোয়াতি। কথাটি শুনে মালিকা বেগম খুশি হয়। ফরিদা বেগম লক্ষ্য করে লালবানুর মুখটা মলিন। সে জিজ্ঞেস করে, তুমি খুশি নও? লালবানু জবাব দেয় না। ফরিদা বেগম পুনরায় বলে, এত অল্প বয়সে বাচ্চা হচ্ছে বলে ভয় পাচ্ছ? 14 বছর কম না, আমি 12। আরো ছোট বয়সে গুড়াগাড়ার মা হইছে। তার চাইতে বড় কথা, বউয়ের বিয়ার বয়স 2 বছর হইয়া গেছে। তার কোলে এতদিনে বাচ্চা থাকার কথা ছিল। মালিকা বেগমের এমন কথায় ফরিদা বেগম চুপ হয়ে যায়। আস্তে আস্তে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। লালবানু মলিন মুখে বসে আছে। সে ভাবছে কবিরাজের কথা। সেই মুহূর্তে মাজেদ খা ঘরে আসে। লালবানু ভাবছিল মাজেদ খা কথাটি শুনে খুশি হবে, কিন্তু অবাক করে দিয়ে মাজেদ খা তার গলা চেপে ধরে বলে, এ বাচ্চা কার? এ বাচ্চার বাপকে?